কিরে, সব ভালো আছিস তো? হুম, প্র্যাকটিস হচ্ছে? হুম, আগের দিনে সব হয়েছিল? যেগুলো ভুল হয়েছিল ঠিক করেছিস? বেশ, চলো আজকে আবার শুরু করি। জীবিত প্রশ্ন 13। এক নম্বরে আছে 2 এর 0.75 ভাগ 0.75 যোগ 0.25 সমান ড্যাশ। এটাকে আমাকে করে দেখাতে হবে। কী করে করব? 2 এর 0.75 মানে হচ্ছে 2 গুণ 0.75। এটা গুণ করলে হয় 75 দিয়ে 150 দিয়ে দুটোর আগে দশমিক, এটা ভাগ 0.75 যোগ 0.25। এবার ভাগ করব, এটাকে এটা দিয়ে ভাগ, দশমিক উঠে যাবে, দশমিক উঠে গেলে 150কে 75 দিয়ে ভাগ, মানে হবে 2 যোগ 0.25। এবার এদেরকে যোগ করে দাও, সমান হবে 2.25। এটা হচ্ছে অ্যান্সার, 2.25। এটা 1 নম্বর হলো। 2 নম্বরে আছে 0.04 কুইন্টাল কুইন্টালের ড্যাশ অংশ। তো অংশ করতে গেলে কী করতে হয়? প্রথমটাকে দ্বিতীয়টার নিচে, দ্বিতীয়টাকে প্রথমটা বাই দ্বিতীয়টা, মানে 0.04 বাই 0.4 দিয়ে কাটাকাটি করব। কাটাকাটি করতে গেলে কী করতে হবে? এটা দশমিকের পর দুটো আছে, এটা একটা আছে, তার মানে একটা শূন্য দিয়ে দিতে হবে, তাহলে দুটো দুটো হয়ে গেল। এবার দশমিক বাদ, 4 দিয়ে কেটে যাবে, 4 একে 4, 4 10-এ 40 সমান হচ্ছে 1/10 অংশ। ঠিক আছে, 1/10 বা 0.1 অংশ লিখতে পারো। আমি এখানে লিখব 1/10 অংশ, 1/10 অংশ হলো। এটা হচ্ছে 2 নম্বর। এরপরে আমি 3 নম্বরে যাচ্ছি। 3 নম্বরে আছে 10:30 সমানুপাত ড্যাশ 33। এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। আমাকে তৃতীয় পদ বের করতে হবে। তাহলে তৃতীয় সমান কি? তৃতীয় সমান হচ্ছে প্রথম গুণ চতুর্থ বাই দ্বিতীয় সমান হবে কি? প্রথম হচ্ছে 10 গুণ 33 বাই 30। এটা কেটে দাও, এটা কাটলে হবে 11, তাহলে সমান হচ্ছে 11। তাহলে ড্যাশে কী বসবে? 11। এটা হচ্ছে অ্যান্সার। 3 নম্বর হলো। এবার 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে 5/2 ইস্টু 8/1 এর ব্যস্তানুপাত পূর্ণ সংখ্যায়। এর ব্যস্তানুপাত পূর্ণ সংখ্যায় ড্যাশ। আগে এই অনুপাতটাকে পূর্ণ সংখ্যায় পরিণত করতে হবে। কীরকম? 5/2 ইস্টু 8/1 সমান হবে 2/3 17/3 ইস্টু 17/2 সমান কি? 17/3 ভাগ 17/2।
সমান কি 17/3 গুণ 2/17, এটা কেটে দাও, সমান হবে 2/3, সমান হচ্ছে 2:3, 2:3। এবার কি 2:3, এবার হচ্ছে তার মানে হচ্ছে এটা হচ্ছে অনুপাতটা পূর্ণ সংখ্যায়, এই অনুপাতটা পূর্ণ সংখ্যায় এটা হচ্ছে। তাহলে এইবার এর ব্যস্তানুপাত, তাহলে 2:3 এর ব্যস্তানুপাত সমান হচ্ছে কি হয়, ব্যস্তানুপাত কি হয়, স্থান পরিবর্তন করবে, 3টা প্রথমে আসবে 2টা পরে যাবে, এটা হলো। তার মানে এটার অনুপাতটা পূর্ণ সংখ্যায় হবে 3:2, এটা হয়ে গেল। 4 নম্বর। 5 নম্বরে আছে 60% সমান ড্যাশ এর মধ্যে 60% সমান ড্যাশ এর মধ্যে 60% মানে কি, 60% মানে হচ্ছে 60/100, 60% মানে হচ্ছে 60/100। আর এটা বলতে আমরা কি বুঝি, এটা বলতে আমরা বুঝি 100-র মধ্যে 60, 100-র মধ্যে 60, ঠিক আছে, 100-র মধ্যে 60, বোঝা গেল। এবার আমি 6 নম্বরে যাচ্ছি। 6 নম্বরে আছে 4 টাকার 0.125 অংশ সমান ড্যাশ পয়সা, সমান ড্যাশ পয়সা। তাহলে 4 টাকার 0.125 অংশ সমান কি হবে, সমান হচ্ছে 400 গুণ 125/1000, এই 0.125 মানে হচ্ছে 125-এর 1000। এবার এখান থেকে আমি দুটো শূন্য কেটে দিলাম, 4 কেটে দিলাম, 2 লিখলাম, 10 কেটে 5 লিখলাম, 5 কেটে দিলাম, 125 কেটে লিখলাম 25, সমান হচ্ছে 50 পয়সা। কী করে হলো, পয়সা কেন হলো না, আমি 4 টাকাকে 400 পয়সা করেছি, তাই এটা 50 পয়সা হয়ে গেল, এটা 50 পয়সা হয়ে গেল। এটা গেল 6 নম্বর হলো। এবার আমি 7 নম্বরে যাচ্ছি। 7 নম্বরে আছে বার্ষিক 10% সুদের হারে 8,300 টাকার 5 বছরে সুদ আসল কত টাকা হবে। বার্ষিক 10% সুদের হারে 8,300 টাকার 5 বছরে সুদ আসল কত টাকা হবে। কি বললাম, বার্ষিক 10% সুদের হারে 8,300 টাকার 5 বছরে সুদ আসল কত টাকা হবে। তাহলে এখানে আমি লিখছি, দেখো 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, 10% সুদের হারে, বার্ষিক 10% সুদের হারে মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা। পরের লাইনে কি, 1 টাকার 1 বছরের সুদ কী হবে, 10-এর 100 টাকা, 1 টাকার 1 বছরের সুদ হচ্ছে 10-এর 100 টাকা। এবার কি 8,300 টাকার 1 বছরের সুদ 10 গুণ 8,300/100 হলো। এইবার 8,300 টাকার ক বছরের সুদ, 5 বছরের, 5 বছরের সুদ হচ্ছে 10 গুণ 8,300 গুণ 5/100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও, এবার এটা গুণ করে দাও,
তাহলে হবে 0, 5 3 15, 5 হাত থেকে 1, 5 8 40 রাখে 41, 4150 টাকা। এটা হচ্ছে আমার 5 বছরের সুদ। এবার আমায় কী চেয়েছে? সুদ আসল। কী চেয়েছে? সুদ আসল। তাহলে অতএব সুদ আসল সমান সুদ আসল সমান হচ্ছে, আসল হচ্ছে 8300 যোগ সুদ হচ্ছে 4150 সমান হচ্ছে 12,450 টাকা। 12,450 টাকা। তাহলে কি বলেছে? সুদ আসল কত টাকা হবে? তাহলে অতএব নির্ণেয় সুদ আসল 12,450 টাকা হবে। এটা হলো অ্যান্সার। হলো, এটা হলো 7 নাম্বার। এবার আমি 8 নম্বর করব। 8 নম্বরে বলেছে মানিকবাবু তার টাকার 0.82 অংশ ব্যাংকে জমা রাখার পর বাকি টাকার 0.08 অংশ 3 ছেলের পড়াশোনার জন্য খরচ করেন। মানিকবাবু তার টাকার 0.82 অংশ ব্যাংকে জমা রাখার পর বাকি টাকার 0.08 অংশ 3 ছেলের পড়াশোনার জন্য খরচ করেন। তাহলে প্রত্যেক ছেলের জন্য কত টাকা খরচ করেন, কত অংশ খরচ করেন? প্রত্যেক ছেলের জন্য কত অংশ খরচ করেন? প্রত্যেক ছেলের জন্য কত অংশ খরচ করেন? ঠিক আছে। তাহলে কি বলেছে? মানিকবাবু তার টাকার 0.82 অংশ ব্যাংকে জমা রাখার পর বাকি টাকার 0.08 অংশ 0.08 অংশ 3 ছেলের পড়াশোনার জন্য খরচ করেন। প্রত্যেক ছেলের জন্য কত অংশ খরচ করেন? তাহলে মোট টাকা কত বলে দেওয়া নেই। তাহলে ধরিলাম মোট টাকা সমান 1 অংশ। প্রথমেই ধরিলাম মোট টাকা সমান 1 অংশ। ধরিলাম মোট টাকা সমান 1 অংশ। এইবার ব্যাংকে জমা রাখার পর বাকি টাকা সমান হচ্ছে 1 বিয়োগ 0.82 সমান হচ্ছে 0.18 অংশ। বাকি টাকা হচ্ছে 0.18 অংশ। ঠিক আছে। এইবার কি? এইবার এই টাকা থেকে কি করেছে? এই টাকা থেকে
সে 0.08 অংশ ছেলেমেয়ের পড়াশোনার জন্য খরচ করেছেন। তাহলে ছেলের 3 ছেলের পড়াশোনার জন্য খরচ সমান হচ্ছে 0.18 গুণ 0.08, মানে এটা হচ্ছে বাকি টাকা তার 0.08 অংশ। তার মানে এ দুটো গুণ হয়ে যাবে, সমান হবে 0.0144 অংশ। এটা হচ্ছে তার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, 3 ছেলের পড়াশোনার জন্য খরচ করেন। এটা তার 3 ছেলের পড়াশোনার জন্য খরচ করেন এই টাকাটা। এবার কি, তাহলে 3 ছেলের পড়াশোনার জন্য যদি এই টাকাটা খরচ করে, তাহলে প্রত্যেক ছেলের জন্য কত টাকা করে খরচ করে? অতএব প্রত্যেক ছেলের জন্য খরচ সমান 0.0144 ভাগ 3, সমান হচ্ছে 0.0, আর একটা শূন্য হবে, 3 4 12, 3 8 24, এত অংশ হলো। তাহলে আমরা অ্যান্সার লিখব কি? অতএব নির্ণয় তিনি প্রত্যেক ছেলের জন্য 0.0048 অংশ খরচ করেন। 0.0048 অংশ খরচ করেন। তাহলে কি আছে, এই অঙ্কটার প্রথমে ব্যাপারটা কিছু নেই, সবই সহজ আছে, কিন্তু এইখানে একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বাকি টাকার 0.08 অংশ। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এই জায়গাটা যদি খেয়াল না রাখো, তাহলে তোমরা সাধারণত কি করবে, 0.82 সঙ্গে 0.08টা যোগ করে দেবে। তা কিন্তু হবে না, প্রথমে এটাকে বিয়োগ করে নিতে হবে, যেটা বাকি থাকবে বিয়োগ করে যেটা হবে সেটার সঙ্গে ছেলে মেয়ের পড়াশোনার জন্য খরচে 0.08টা গুণ করতে হবে, দিয়ে যত অংশ হবে সেই টাকাটা সে 3 ছেলের মধ্যে ভাগ করে দেবে, তাকে 3 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। বেশ, এরপরে আমি করব 9 নাম্বার। 9 নাম্বারে কি আছে? 9 নাম্বারে আছে কর্ড লাইনে বর্ধমান থেকে হাওড়ার দূরত্ব 85 কিমি। কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি, কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি। তাহলে মেন লাইনে বর্ধমান থেকে হাওড়ার দূরত্ব কত? কর্ড লাইনে বর্ধমান থেকে হাওড়ার দূরত্ব হচ্ছে 85 কিমি, কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি। তাহলে মেন লাইনে বর্ধমান থেকে হাওড়ার দূরত্ব কত? তাহলে দেখো, কর্ড লাইনে দূরত্ব হচ্ছে 85 কিমি, দূরত্ব 85 কিমি। এবার মেন লাইনে দূরত্ব কি হচ্ছে? 85 এর 5% বেশি, 85 এর 5% বেশি, সমান 85 গুণ 5 এর 100, 85 গুণ 5 এর 100 কিমি বেশি। হলো, এবার 5 20 100, 5 4 20, 5 17 85, সমান হচ্ছে 17 কিমি বেশি, সমান কত?
4.25 কিমি বেশি, 4.25 কিমি বেশি হয়েছে। তাহলে মেন লাইনের দূরত্বটা কত? 4.25 কিমি বেশি। তাহলে মেন লাইনের দূরত্বটা কত? অতএব মেন লাইনে দূরত্ব সমান হচ্ছে 85 যোগ 4.25 সমান হচ্ছে 89.25 কিমি। 89.25 কিমি, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় মেন লাইনে বর্ধমান থেকে হাওড়ার দূরত্ব 89.25 কিমি। এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে কি করলাম? প্রথমে মেন লাইনের দূরত্ব কত বেশি সেটা বের করে নিলাম। কি বলেছে? মেন লাইনের দূরত্ব 5% বেশি। কার 5%? না, কর্ড লাইনে যা দূরত্ব তার 5% বেশি। তো কর্ড লাইনের দূরত্ব হচ্ছে 85 কিমি, তার 5% সমান হচ্ছে 4.25 কিমি। 4.25 কিমি। তাহলে এই 4.25 কিমি দূরত্বটা বেশি। তাহলে মেন লাইনের দূরত্ব হবে কর্ড লাইনে যা দূরত্ব তার সঙ্গে 4.25 যোগ সমান হচ্ছে 89.25 কিমি। তাহলে সেটাই আমরা অ্যান্সার। নির্ণয় মেন লাইনের বর্ধমান থেকে হাওড়ার দূরত্ব 89.25 কিমি। এটা 9 নম্বর হলো। এবার আমি 10 নম্বরে যাচ্ছি। 10 নম্বর আছে, তোমাদের বিদ্যালয়ের ফুটবল মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 90 মিটার ও 60 মিটার। তোমাদের বিদ্যালয়ের ফুটবল মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 90 মিটার ও 60 মিটার। প্রতি বর্গমিটার 250 টাকা হিসাবে মাঠটিতে ঘাস বসাতে কত টাকা খরচ হবে? প্রতি বর্গমিটার 250 টাকা হিসাবে মাঠটিতে ঘাস বসাতে কত টাকা খরচ হবে? তাহলে মাঠটার ঘাস বসানো হয় কোথায়? মাঠের মাঝখানে জায়গাটা, চারিধারে নয়, কিন্তু শুধু মাঝখান যায়। মাঝখানটা মানে মেঝেটা, মেঝে মানে হচ্ছে ক্ষেত্রফল, মেঝে মানে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে আমাকে প্রথমে কি বের করতে হবে? আমাকে প্রথমে বের করতে হবে মাঠটির ক্ষেত্রফল। তাহলে লিখব মাঠটির ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ। দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান হচ্ছে দৈর্ঘ্য কত? 90 গুণ প্রস্থ কত? 60 সমান হচ্ছে 5 9 6 54 0 0 বর্গ মিটার। এটা হচ্ছে মাঠটার ক্ষেত্রফল। এইবার কি বলেছে? প্রতি বর্গমিটার ঘাস বসাতে খরচ হচ্ছে কত? 250 টাকা। প্রতি বর্গমিটার ঘাস বসাতে খরচ হচ্ছে 250 টাকা। তাহলে 5400 বর্গমিটারে কত টাকা খরচ হবে? 5400 বর্গমিটারে কত টাকা খরচ হবে? তাহলে অতএব খরচ হবে সমান হচ্ছে 5400 গুণ 250। 5400 গুণ 250 সমান হচ্ছে 0 0 0 135। এত টাকা
টাকা। তাহলে আমরা অ্যান্সার লিখব কি, অতএব অতএব নির্ণেয় মাঠটিতে ঘাস বসাতে খরচ হবে 1,3,5,0,0,0 এত টাকা। মাঠটিতে ঘাস বসাতে খরচ হবে এত টাকা। এটা অ্যান্সার 13,50,000 টাকা। ওকে, এটা হচ্ছে 10 নম্বর। তাহলে প্রথমে কী করলে, প্রথমে আমরা মাঠটার ক্ষেত্রফল বের করলাম, এবার ক্ষেত্রফলকে 250 দিয়ে গুণ করে দিলাম, হয়ে গেল। এটা 11 নম্বর গেল, 10 নম্বর গেল। এবার আমি 11 নম্বরে যাচ্ছি। 11 নম্বরে আছে একটি গাড়ির চাকার পরিধি 9 মিটার। চাকাটি প্রতি মিনিটে 130 বার ঘোরে। চাকাটি প্রতি মিনিটে 130 বার ঘোরে। তাহলে গাড়িটির গতিবেগ কত? কি বলেছে, একটি গাড়ির চাকার পরিধি 9 মিটার, চাকাটি প্রতি মিনিটে 130 বার ঘোরে, তাহলে গাড়িটির গতিবেগ কত? পরিধি 9 মিটার মানে হচ্ছে চাকাটা একবার ঘুরলে তত মিটার যাবে। পরিধি মানে হচ্ছে চাকাটা একবার ঘুরলে তত মিটার যাবে। তার মানে চাকাটা যদি একবার ঘুরে ক মিটার যাবে? 9 মিটার যাবে। তাহলে 130 বার ঘুরলে কত মিটার যাবে? তাহলে এখানে লিখব চাকাটি একবার ঘুরে যায় 9 মিটার। চাকাটি একবার ঘুরে যায় 9 মিটার। তাহলে ওই চাকাটি 130 বার ঘুরে যাবে কত? 9 গুণ 130 মিটার সমান হচ্ছে 9 তার 117 এত মিটার। এটা হচ্ছে 130 বার ঘুরে যায়, তার মানে 1 মিনিটে এত দূর যায়। কারণ 1 মিনিটে 130 বার ঘোরে, চাকাটা 1 মিনিটে 130 বার ঘোরে, তার মানে 1 মিনিটে যায় এত মিটার। তাই লিখব অতএব চাকাটি বা গাড়িটি 1 মিনিটে যায় 1170 মিটার। চাকাটি 1 মিনিটে যায় 1170 মিটার। এইবার আমাকে গতিবেগ বের করতে গেলে কী করতে হবে? 60 মিনিটে বের করতে হবে, মানে 1 ঘন্টায়। তাহলে 60 মিনিটে যাবে 1170 গুণ 60 সমান হবে 0 0 6 7 42 2 হাত থেকে 4 6 6 আর 4 10 0 হাত থেকে 1 6 6 7 এত মিটার, 70,200 মিটার। তার মানে চাকাটি 1 ঘন্টায় যাচ্ছে 70,200 মিটার। তাহলে অতএব তার মানে গাড়িটি 1 ঘন্টায় যায় 70,200 মিটার সমান হচ্ছে 70,200 ভাগ 1000 সমান হচ্ছে 70.2 কিমি। এটাই হচ্ছে গাড়িটার গতিবেগ। অতএব নির্ণয় গাড়িটির গতিবেগ। অতএব নির্ণয় গাড়িটির গতিবেগ
70.2 কিমি প্রতি ঘন্টায়। এটা অ্যান্সার, 70.2 কিমি প্রতি ঘন্টায়। হলো, এটা গেল 11 নম্বর। এরপরে আমি 12 নম্বরে যাচ্ছি। 12 নম্বরে আছে, একজন দোকানদার 90 টাকায় 9টি হিসাবে কিছু আম কিনে 84 টাকা ডজন হিসাবে বিক্রি করলো। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? তার শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো? তার শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো? একজন দোকানদার 90 টাকায় 9টি হিসাবে কিছু আম কিনে 84 টাকা ডজন হিসাবে বিক্রি করলো। তার শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো? তাহলে একটা আমের দাম বিক্রি, একটা আমের ক্রয় মূল্য বের করো। 9টি আমের ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। 9টি আমের ক্রয় মূল্য 90 টাকা। তাহলে একটি আমের ক্রয় মূল্য কি হবে? 90/9 সমান 10 টাকা। একটি আমের ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। ঠিক আছে, এবার কি? এবার দেখো আবার কি, 1 ডজন মানে 12টি আমের বিক্রয় মূল্য 12টি আমের বিক্রয় মূল্য হচ্ছে 84 টাকা। তাহলে একটি আমের বিক্রয় মূল্য হবে কত? 84/12 সমান 7 টাকা। ঠিক আছে, তাহলে দেখো আমি একটা আম কিনলাম 10 টাকায়, দিয়ে বিক্রি করলাম 7 টাকায়। তাহলে আমার লাভ হলো না লোকসান হলো? বলো, লোকসান হলো বা ক্ষতি হলো। তাহলে অতএব ক্ষতি বা প্রতিটি আমে ক্ষতি, সমান হচ্ছে 10 - 7 সমান 3 টাকা। তাহলে আমার প্রতিটি আমে ক্ষতি হচ্ছে 3 টাকা। প্রতিটি আমে বলতে লাভ লোকসান হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর। লাভ লোকসান হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর। তার মানে কি, যে আমি 10 টাকায় কিনেছিলাম, দিয়ে 3 টাকা ক্ষতি হলো। ঠিক আছে, তাহলে শতকরা কত ক্ষতি হলো? তাহলে আমি এখানে কি লিখব? 10 টাকায় ক্ষতি, ক্ষতি 3 টাকা। 1 টাকায় ক্ষতি 3 10 টাকা। শতকরা মানে হচ্ছে 100 টাকায় ক্ষতি, 3 গুণ 100/10 টাকা সমান হচ্ছে 30 টাকা। তাহলে এবার কি বলেছে? তার শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো। তাহলে উত্তর লিখব, অতএব নির্ণেয় তার শতকরা 30 টাকা ক্ষতি হলো। তার শতকরা 30 টাকা ক্ষতি হলো। এটাই হচ্ছে তার অ্যান্সার আমার। তাহলে আমি কি করলাম? প্রথমেই একটি আমের ক্রয় মূল্য বের করলাম, আর একটি আমের বিক্রয় মূল্য বের করলাম। এবার একটি আমে কত টাকা ক্ষতি হলো সেটা বের করলাম। তাহলে একটা আমে ক্ষতি হয়েছে আমার 3 টাকা। এবার আমি কি বললাম? যে লাভ লোকসান হিসাব করা হয় কার উপর? ক্রয় মূল্যের উপর।
ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। তাহলে আমার 10 টাকায় ক্ষতি 3 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? সেটা হবে শতকরা। তাহলে আমার অতএব শতকরা 30 টাকা ক্ষতি হলো। আছে? এটা গেল 12 নম্বর। এবার আমি করব 13 নম্বর। 13 নম্বরে আছে একজন লোক প্রতি শত আম, শত মানে 100, প্রতি শত আম 62.50 টাকা হিসাবে কিনে 62.50 টাকা হিসাবে কিনে 76.50 টাকা হিসাবে শত হিসাবে বিক্রি করলো। তার মানে 100টা আম সে কিনছে 62.50 টাকায়, আর 100টা আম বিক্রি করছে 76.50 টাকায়। দিয়ে যদি সে 56 টাকা লাভ করে, তবে সে কত আম বিক্রি করেছিল? মানে যতগুলো কিনেছিল ততগুলোই বিক্রি করেছিল, আর থাকতেও পারে, আমার জানা দরকার নেই কতগুলো বিক্রি করেছিল, আমাকে সেটা বের করতে হবে। তাহলে কি দেখো, 100 আমের বিক্রয় মূল্য হচ্ছে 76.50 টাকা। তা আমি লিখছি, দেখো 100টি আমের বিক্রয় মূল্য 76.50 টাকা। আর কি, আর 100টি আমের ক্রয় মূল্য কত? 62.50 টাকা। তাহলে এবার এই দুটোকে আমি কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে? 100টি আমের লাভ সমান হচ্ছে 14 টাকা। তাহলে 100টা আমের লাভ হচ্ছে আমার 14 টাকা, আর আমার লাভ হয়েছে ক টাকা? 56 টাকা। তাহলে এটাকে আমি এবার ওই কী নিয়ম করব? 14 টাকা লাভ হয় 100টি আমে, তাহলে 1 টাকা লাভ হয় 100/14টি আমে, আর 56 টাকা লাভ হয় 100 গুণ 56/14টি আমে। 4 হয়ে যাবে, সমান 400টি আমে। তার মানে সে 400টা আম বিক্রি করেছিল। তাহলে অতএব নির্ণেয় সে 400টি আম বিক্রি করেছিল। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হলো, এই গেল আমাদের 13 নম্বর। এবার আমি 14 নম্বর করব। 14 নম্বর আছে একটা সরল। সরলটা কি? 3 পূর্ণ 3/5, দ্বিতীয় বন্ধনী 3 পূর্ণ 1/4 ভাগ 9 পূর্ণ 3/4, প্রথম বন্ধনী 5 পূর্ণ 1/4 ভাগ 3 যোগ 2 পূর্ণ 1/4, প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, বিয়োগ 1/5 সমান দিয়ে আগে সব মিশ্র ভগ্নাংশগুলোকে আমি অপ্রকৃত করব। এটা হচ্ছে 18/5, এটা হবে 13/4, এটা হবে 39/4, এটা হচ্ছে 21/4। এবার ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে 3/1, এটা মানে 1/3 হয়ে যাবে, যোগ
9 এর 4, প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, বিয়োগ 1 এর 5। এটা হলো আমাদের সেকেন্ড লাইন। থার্ড লাইনে কি করব? 18 এর 5, দ্বিতীয় বন্ধনী 13 এর 4 ভাগ 39 এর 4, প্রথম বন্ধনী। দেখো এখানে এটা কাটাকাটি হবে, 3 7 21 সমান হবে 7 এর 4 যোগ 9 এর 4, প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, বিয়োগ 1 এর 5। নেক্সট লাইন 18 এর 5, দ্বিতীয় বন্ধনী 13 এর 4 ভাগ 39 এর 4। এবার আমি এই দুটোকে যোগ সহজেই করে নিতে পারি, এসব লসাগু ফসাগু করার দরকার নেই। 4টা হবে নিচে আর ওপরে হবে 9 এর সাথে 16। কিন্তু দেখো এখানে কোনো চিহ্ন নেই, চিহ্ন না থাকলে কি লিখতে হয়? এর 16 4, এর 16 4 দ্বিতীয় বন্ধনী ক্লোজ, বিয়োগ 1 এর 5। 4 কেটে দাও, 16 কেটে 4 লিখে দাও। এরটাও আমি করে দিচ্ছি, তার মানে এই 4 4 কেটে যাবে। হলো? তাহলে পরের লাইনে হবে 18 এর 5, দ্বিতীয় বন্ধনী 13 এর 4 ভাগ 39 বিয়োগ 1 এর 5 সমান কি? 18 এর 5, দ্বিতীয় বন্ধনী 13 এর 4 গুণ 1 এর 39, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, বিয়োগ 1 এর 5, 13 3 39 সমান কি হবে? 18 এর 5 এর 1 এর 12 বিয়োগ 1 এর 5। এর মানে গুণ, কেটে দাও, 6 3 18, 6 2 12 সমান হচ্ছে 3 এর 10 বিয়োগ 1 এর 5। এবার আমি এখানে করছি, এখানে হচ্ছে 10 লসাগু 3 বিয়োগ 2 সমান হচ্ছে 1 এর 10। এটা হচ্ছে আমাদের সরলের অ্যান্সার। সরলের অ্যান্সার হচ্ছে 1 এর 10। ঠিক আছে, বেশ, তাহলে এই পর্যন্তই ছিল আজকে। আবার পরের দিন এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, দেখো কোনগুলো হলো কোনগুলো হলো না। যেগুলো হলো না তোমরা সেগুলো এটা থেকে ঠিক করে নেবে। ওকে, ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই, আবার পরের ক্লাস।